অনুমতি ছাড়া রুমে ঢোকার জন্য বাড়ির সবার সামনে সন্ধ্যাকালে চড় মারল তৌসিফ। ছলছল চোখে চেয়ে আছে সন্ধ্যা তৌসিফের দিকে। তৌফিজ থামল না, থেকে থেকে আরো দুটো ভারী হাতে ছাপ বসিয়ে দিল তার গালে। আশ্চর্যের বিষয় হলো, বাড়ি এতজন মানুষ সেখানে আছে, কিন্তু কেউ তৌসিফকে আটকাচ্ছে না। সবাই যেন এটাতে খুশি হলো বরং। হাউ ডেয়ার ইউ, মিনিমাম মানাসটুকু নেই? আমার পারমিশন ছাড়া আমার রুমে ঢুকেছিস কেন? অ্যানসার মি। তৌসিফের চিৎকারে কেঁপে উঠল সন্ধ্যা। কাঁপা কাঁপা গলায় জবাব দিল, আমি তো শুধু আপনার। সেট আপ। একটা কথাও বলবে না তুই? প্রথমে তো ভুল করেছিস, এখন আবার বাহানা বানাচ্ছিস। মা, মা। পাশে দাঁড়ানো কেয়া বেগম এগিয়ে এলেন ছেলের দিকে। হ্যাঁ বাবা, বলো। তোমাকে বলেছি না এই মেয়েটা যেন আমার আশেপাশেও না আসে। ও কোনো সাহসে রুমে ঢুকলো আমার। তুমি কোথায় ছিলে? আমি তো রান্নাঘরে ছিলাম বাবা। কোনো ফাঁকে গিয়ে ঢুকেছে, আমি দেখতেই পাই নাই। তুই শান্ত হ। কেয়ার বেগম সন্ধ্যার কাছে গিয়ে আরো একটা চড় বসিয়ে দিলেন সন্ধ্যার গালে। এই অলক্ষী, তুই আমার ছেলের ঘরে কি করছিলি? আমাকে বলে যাসনি কেন? বড় মা আমাকে তো ছোট মা। এই মেয়ে, এই খবরদার, আমার নামে কোনো মিথ্যা কথা বলবি না। আমি এই বিষয়ে কিচ্ছু জানি না বড় আপা, বিশ্বাস কর। তড়িঘড়ি জবাব দিলেন বিলকিস বেগম। কেয়া বেগম সন্ধ্যা গাল চেপে ধরল। ব্যথায় চিৎকার করে উঠল সন্ধ্যা। শোন পোড়ামুখী, বহু কষ্টে তোর থেকে আমার ছেলেকে আলাদা করেছি। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য এতগুলো বছর ছেলেটার থেকে আমাকে দূরে থাকতে হয়েছে। ফের যদি তোর জন্য আমার ছেলে বাড়ি ছাড়ে, তোর কি হাল করব ভাবতে পারিস না কিন্তু। ছেড়ে দিলেন তিনি সন্ধ্যাকে। সন্ধ্যা গাল লাল হয়ে উঠল। ঠোঁটের কোণে বেয়ে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তে শুরু করেছে। বাড়ির সবাই একে একে যে যার কাজে চলে গেল। তৌসিফও চলে গেল নিজের ঘরে। ড্রয়িং রুমের সন্ধ্যা একা পড়ে রইল। ধীরে ধীরে কোনো মতো নিজের ঘরে এলো সে। হাঁটতে কষ্ট হচ্ছে তার, মাথাটা ব্যথায় টিপ টিপ করছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েই ওখানে বসে পড়ল সন্ধ্যা। চেপে রাখা কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। চেষ্টা করেও তাদের আটকাতে পারল না সে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল মেঝেতে বসেই। ভীষণ কষ্ট হচ্ছে আজ তার, কিন্তু কাকে বলবে সে এসব কথা? কে শুনবে তার কথা? কেউ শুনবে না। তার কথা শোনার মতোও এ বাড়িতে কেউ নেই। ঠোঁটের কোণটায় রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। শুকিয়ে গেছে হয়তো। যত্ন নিয়ে ওষুধ লাগিয়ে দেওয়ার মতো ও কেউ নেই সন্তান। সে ধীরে ধীরে আলমারি খুলে মলমটা বার করলো। কেটে যাওয়া জায়গায় টায় মলম লাগিয়ে নিল। দরজায় কেউ কড়া নাড়াতেই সন্ধ্যা তড়ি গতিতে উঠে দাঁড়ালো। এই সময় তার ঘরে কে এলো? দরজা খুলে দিল সে। সোহান তড়িঘড়ি রুমের মধ্যে ঢুকে এলো। সন্ধ্যা, তুই ঠিক আছিস তো? এ কি, তোর ঠোঁটের কোণে যে রক্ত? ও কিছু না। তুমি কখন এলে সোহান ভাই? এসেছি একটু আগেই। এসে রমনার মুখ থেকে শুনে এই কাণ্ড। ভাইয়া নাকি তোর গায়ে হাত তুলেছে? তেমন কিছু না। চুপ। তেমন কিছু না মানে? এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। দেখি, এদিকে আয় তো। সোহান পরম যত্নে তাকে নিজের পাশে বসালো। পকেট থেকে ব্যান্ডেজ বার করে সন্ধ্যার ক্ষতর উপর লাগিয়ে দিল। রুমানা দিল এটা। ও তো ভয়ে তোর রুমে আসতে পারছে না, তাই আমাকে দিয়ে পাঠালো। ব্যথা করছে খুব? না, ঠিক আছে এখন। মারলো কেন তোকে? তার পারমিশন ছাড়া তার রুমে ঢুকেছিলাম, তার শার্টে হাত দিয়েছিলাম, তাই। তাই বলে তোকে এভাবে মারবে? আমি কথা বলবো ভাইয়ের সাথে। না না সোহান ভাই,
কিছু বলবে না তুমি তাকে? এটা নিয়ে আর কথা বাড়িও না, যা হওয়ার হয়ে গেছে। সন্ধ্যা সত্যি করে একটা কথা বলতো আমায়, তুই এখনো ভাইয়াকে ভালোবাসিস, তাই না? সন্ধ্যা মাথা নিচু করে চুপ করে রইল। সোহান কিছুক্ষণ সন্ধ্যার দিকে চেয়ে রইল, চেয়ে বলল, এত কিছুর পরেও ওই মানুষটার প্রতি তোর ফিলিংস আসে? ভাইয়া তোকে এত হেট করে, তবুও তুই? তাতে কি সোহান ভাই? আমি তো বলছি না তাকেও আমায় ভালোবাসতে হবে। তবে কি জন্য এখনো এ বাড়িতে পড়ে আছিস? বড় বাবা তোকে কত করে বলল হোস্টেলে রেখে আসবে, ওখানে থেকে পড়াশোনাটা শেষ করবি, তা না করে এখানে পড়ে আছিস। এতদিন তো ভাইয়ের ফেরার অপেক্ষায় ছিলি, এখন কিসের অপেক্ষা তোর? কিসের টানে এই নরকে পড়ে আছিস? কি যে বলো না সোহান ভাই, এখানে আমার বাবা মায়ের স্মৃতি জড়িয়ে আছে। এ বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আর কিছু না হোক, এ বাড়িতে থাকলে আমার বাবা মায়ের পাশে তো থাকতে পারবো। বলেই জানালা দিয়ে চাইল সে। জানালা ভেদ করে দূরে দেখা যাচ্ছে দুটো কবর, শান বাঁধানো কবর দুটো, সন্ধ্যার বাবা মায়ের। সোহান দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটাকে এত বুঝে কিছু হয় না। সে উঠে বেরিয়ে গেল রুম ছেড়ে। সন্ধ্যা হাঁটুতে মুখ গুজে পলকহীন দৃষ্টিতে চেয়ে রয় জানালার বাইরে। মা যেন তার ওখান থেকেই বলছে, কাঁদিস না মা, আমি আছি তোর সাথে। সব দুঃখ ভুলে যায় সন্ধ্যা। ধীরে ধীরে চোখের পাতা ভারী হয়ে আসে তার। ঘুমিয়ে পড়ে হাঁটুতে ভর করেই পরের দিন সকালে। সন্ধ্যা রান্নাঘরে সকালের খাবার বানাচ্ছে। এখনো ঘুম থেকে ওঠেনি কেউ। কেয়া বেগম ঝটপট রান্না করে এসে কফি বানিয়ে একটা কাপ ধরিয়ে দিলেন সন্ধ্যার হাতে। হুকুম করলেন, এটা তৌসিফের ঘরে দিয়ে আয়। সন্ধ্যা একটুক্ষণ দাঁড়িয়ে রইল, আমতা আমতা করে বলল, কিন্তু বড় মা, উনি তো আমাকে দেখলেই রেগে যাবেন। রেগে কি আর সাধে যায়? রেগে যাওয়ার মতো কাজ করিস তাই যাই। রুমে ঢোকার আগে ওর থেকে অনুমতি নিয়ে ঢুকবি, আর কফিটা রেখেই চলে আসবি। ওখানে তো আর তোকে খোশ গল্প করার জন্য পাঠাচ্ছি না। এখন যা ঝটপট, একদিনের কাজটা আমি সামলে নিচ্ছি এবার। সন্ধ্যা ভয়ে ভয়ে তৌসিফের রুমের সামনে এসে দাঁড়ায়। উকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। না, কাউকে তো দেখা যাচ্ছে না। এবার করবে সে কি? ভেতরে কি ঢুকবে? ঢুকেই কফিটা রেখেই চলে আসবে। ভেতরে ভেতরে ঢুকে গেল সন্ধ্যা। টেবিলের উপর কফির কাপটা রেখে বাইরে বেরোতে যাবে, ঠিক তখনই পিছন থেকে কেউ বলে উঠল, কালকের মার খেয়েও শিক্ষা হয়নি দেখছি, আবার আমার রুমে ঢুকেছিস। দিন দিন নির্লজ্জ হয়ে উঠছিস নাকি? কালকে এত করে বললাম, তবুও সকাল হতে না হতেই লাজ লজ্জা রেখে চলে এসেছিস এখানে। তৌসিফের এহেন কথায় বেশ আঘাত পেল সন্ধ্যা। ভয়ে ভয়ে বলল, আমাকে তো বড় মা কথা বলার সুযোগ দিল না। এগিয়ে এসে শক্ত হাতে চেপে ধরল সন্ধ্যার গাল দুটো। ব্যথায় ছটফট করছে সন্ধ্যা। দাঁতে দাঁত চেপে বলে উঠল তৌসিফ, নিজের ভুলগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার স্বভাবটা তোর এখনো গেল না দেখছি। 10 বছর আগে আমার সাথে যেটা করেছিলি, ভুলে গেছিস সব? ছেড়ে দিতেই হাঁপাতে লাগলো সন্ধ্যা। কাটা জায়গায় আবার চিনচিন করছে। আমি মিথ্যা বলছি না, বড় মাই আমাকে পাঠিয়েছে কফিটা দিয়ে, কৈফিয়ত দেওয়ার সুরে বলল সন্ধ্যা। তৌসিফ কোনো জবাব না দিয়ে কফিটা তুলে নিল। একটা চুমুক দিয়ে সেটা ফেলে দিল সন্ধ্যার গায়ের উপর। গরম কফি গিয়ে পড়ল সন্ধ্যার গলার উপর। পড়তে না পড়তেই সেখানটা লাল হয়ে ফোসকা পড়ল। যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল সন্ধ্যা।
তৌসিফ সেসব খেয়াল না করে সন্ধ্যাকে বলল, ঠান্ডা হয়ে গেছে, আবার মানিয়ে নিয়ে আয়। সন্ধ্যা কাঁদছে। কাঁদতে কাঁদতে অনুনয়ের সুরে বলল, এমন কেন করছেন তৌসিফ ভাই? কি করেছিস আমি? কিসের শাস্তি দিচ্ছেন আমায়? তৌসিফ মুচকি হেসে বলল, বুঝতে পারছিস না তুই কিসের শাস্তি দিচ্ছি? তোর করা অন্যায় শাস্তি তোকে দিচ্ছি, যেটা তুই 10 বছর আগে করেছিলি, যার জন্য আমায় এতগুলো বছর এই বাড়ি ছেড়ে, এই দেশে ছেড়ে চলে দূরে থাকতে হয়েছিল। কতটা ভালোবাসতাম তোকে আমি। এখন মনে পড়লো তো ঘৃণা হয় আমার। নিজের ওপর থুতু ফেলতে ইচ্ছা করে যে তোর মতো একটা মানুষকে আমি ভালোবাসতাম। ভুলে গেলি নাকি সব কিছু এত তাড়াতাড়ি? বলে মুচকি বলেই মুখ ফিরিয়ে নিল তৌসিফ। সন্ধ্যার চোখে পানি মুছে ট্রেটা নিয়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। ভোলেনি সে কিছুই, মনে আছে তার। ওই একটা ভুলের জন্য তো আজও পস্তাচ্ছে সন্ধ্যা। এই 10 বছরে কি সন্ধ্যা শান্তিতে থাকতে পেরেছিল? পারেনি তো। সেও তো কষ্ট পেয়েছে, কেঁদেছে, ছটফট করেছে। সেটা তো কেউ দেখেনি। রান্নাঘর পৌঁছে দেখলো কেয়া বেগম রান্নায় ব্যস্ত। সন্ধ্যাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে, তোর গা ভিজলো কি করে? কি পড়েছে ওটা? সন্ধ্যা বলতে গিয়েও বলতে পারল না। কথা আটকে যাচ্ছে কান্নায়। মাথা নিচু করে বলল, তৌসিফ ভাই আবার কফি বানিয়ে নিয়ে যেতে বলেছেন। কেয়া বেগমের বুঝতে বাকি রইল না কি ঘটেছে। তিনি সেসবে পাত্তা না দিয়ে বললেন, ঠিক আছে তুই যা, আমি গিয়ে দিয়ে আসবো, জামাটা পাল্টে ফেল। সন্ধ্যা নিজের ঘরে চলে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল সে। নজর তার গলায়। জায়গাটা কেমন লাল হয়ে আছে, খুব যন্ত্রণাও হচ্ছে। ঠোঁটের কোণাটা শুকিয়ে এসেছিল। আজকের আবার চেপে ধরা শুকিয়ে যাওয়া ঘাটা আরো তাজা হয়েছে। দীর্ঘশ্বাস ফেলল সন্ধ্যা। ঠোঁটে বিদ্রূপের হাসি। কিভাবে পারছেন তৌসিফ ভাই নিজের সন্ধ্যা তারাকে এতখানি যন্ত্রণা দিতে? একটু কি কষ্ট হচ্ছে না আপনার? এখন কি আমি ব্যথা পেলে আপনার বুকের কাছটায় আর যন্ত্রণা করে না? এখন কি আপনার আমাকে না থেকে ঘুমাতে কষ্ট হয় না? একটা ভুল, শুধুমাত্র ওই একটা ভুলের জন্য সব কেমন ওলটপালট হয়ে গেল। চোখ থেকে গড়িয়ে পড়া পানি মুছে নিল সন্ধ্যা। বাইরে থেকে বাড়ির ছোট বউ ময়না বেগমের গলার আওয়াজ ভেসে এলো, কে কোথায় আছো? বাইরে এসো, দেখো কে এসেছে। আমাদের জেসিকা এসেছে, জলদি এসো। চমকে উঠল আলো। জেসিকা এসেছে এতগুলো দিন পর। সে দ্রুত রুম থেকে বেরিয়ে এলো। বাড়ির সবাই ড্রয়িং রুমে জড়ো হয়েছে। কেয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। জেসিকা ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে। কেমন আছো বড় মা? জানো তুমি কত মিস করেছি। ইস টং, এতই যদি মিস করিস তবে এতদিন কেন আসিসনি? আজ মনে পড়লো আমার কথা। না না, তোমার কথা তো আমার সব সময় মনে পড়ে। আসতে পারিনি তার কারণ আছে। পড়াশোনায় এত ব্যস্ত হয়ে পড়লাম, আর সময়ই পাইনি। থাক হয়েছে, এবার গিয়ে রেস্ট নে, যা। অনেকটা পথ জার্নি করে এসেছিস? হ্যাঁ যাচ্ছি। জেসিকা ঘুরতেই তার নজর পড়ল একপাশে দাঁড়িয়ে থাকা আলোর দিকে। সন্ধ্যা, কেমন আছিস তুই? জেসিকার কথায় সবাই তাকালো সন্ধ্যার দিকে। জেসিকা গেল সন্ধ্যার কাছে। কেমন আছিস? কতদিন পর দেখছি তোকে। সন্ধ্যা মুচকি হেসে জবাব দিল, এই তো ভালো। তুমি কেমন আছো আপু? ভালো। এ কি, তোর জামা ভিজে কেন? ও কিছু না, ওয়াশরুমে ছিলাম। মুখ ধুতে গিয়ে পানি পড়েছে। ও, আর ওখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। কেয়া বেগম
যাচ্ছি বড়মা। তৌসিফ ভাই কোথায়? ও তো ওর রুমে আছে, যা গিয়ে কথা বলে আয়। হাসি মুখে চলে গেল জেসিকা। ময়না বেগম বলে উঠলেন, দেখলে বড় আপা, আমাদের জেসিকা কত বড় হয়ে গেছে, কত ফর্সা হয়েছে বাবা। হ্যাঁ, সে যে চলে গেল মামা বাড়ি, আর তো এই ফিরল। তা এখন থেকে কি ও আমাদের সাথে থাকবে? তাই তো শুনলাম, তোর ভাইজান কালকে বলেছিল। তাহলে তো বেশ ভালোই হবে, আমাদের সংসারটা আবার আগের মতো হয়ে উঠবে। ঠিক বলেছিস। দুজনে যে যার কাজে চলে গেল। সন্ধ্যাও নিজের রুমে চলে এলো। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তার। বেডের ওপর বসে পড়ল। রমনা বাইরে থেকে উকি দিল তার রুমে। আসবো? আপু সন্ধ্যা চেয়ে দেখলো রমনা দাঁড়িয়ে আছে দরজারও পাশে। সে হাসি মুখে বলল, হ্যাঁ আয়। কি ব্যাপার এই সময় আমার রুমে? তোমার সাথে কথা বলতে এলাম। এখন মা কাজে ব্যস্ত, তাই তোমার কাছে এসেছি। নইলে আবার দেখে ফেললে তো তোমার কাছে আসতে দেবে না। তা না হয় বুঝলাম, কিন্তু আমার কাছে এলি কেন? জেসিকা আপু এসেছে, তার কাছে যেতে পারতি। কতদিন পর এলো, তোর জন্য কত কিছু নিয়ে এসেছে বলতো, কত গল্প করতে পারতি। তুমি চুপ করো তো, লাগবে না আমার কিছু। যাব না আমি ওই মেয়েটার কাছে। ওই মেয়েটাই একটুও ভালো না, খালি তোমার সাথে হিংসে করে। কে বলেছে তোকে এসব? আপু তো এখানে ছিলই না, তাহলে হিংসা করলো কিভাবে? ছিল না তো কি হয়েছে, যখন থাকতো তখন তো করতো। সব বলেছে আমাকে সোহান ভাই। কিভাবে? ওই মেয়েটা তোমার সব জিনিস কেড়ে নিত, তোমাকে সবার কাছে বকা খাওয়াতো। চুপ, এসব বলতে নেই। ও তোর বড় না? বড় তো কি হয়েছে, বড় তো তোমারও। তোমার তো আপন বোন। তারপর তোমার সাথে এমন করতো কেন? চুপ করে গেল সন্ধ্যা। উত্তরটা তো আর কাছেও নেই। তখনই দরজার বাইরে থেকে আওয়াজ এলো, কারণ যেগুলো আমার প্রাপ্য সেগুলো তোর সন্ধ্যা আপু পেয়েছিল, তাই তো নিজের জিনিসগুলো আবার নিজের করে দিয়েছি। জেসিকা বাইরে থেকে উকি দিল, দেখলো তৌসিফ বেডের ওপর ল্যাপটপে কাজ করছে। সে হাসি মুখে বলল, ভেতর আসবো? ভাইয়া। তৌসিফ মাথা তুলল, একবার জেসিকার দিকে চেয়ে আবার কাজে মনোযোগ দিল সে। কোনো দরকারি কথা থাকলে আয়। জেসিকা ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কেন? নইলে কি আমি তোমার ঘরে আসতে পারবো না? তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, না। একটু ভড়কে গেল জেসিকা, আবার সামলে নিয়ে বলল, এতদিন পর তোমার সাথে দেখা হলো, কোথায় জিজ্ঞেস করবে কেমন আছি, কি করছি, তা না করে বলছো আমি যেন তোমার রুমে না আসি। এটা কেমন কথা শুনি? তৌসিফ কোনো জবাব দিল না, কাজও থামলো না। জেসিকা তার পাশে গিয়ে বসলো। জেসিকা বসতেই চোখ গরম করে চাইল তৌসিফ। গায়ে পড়া স্বভাবটা এখনো গেল না তোর? তৌসিফের কথার মানে বুঝলো না জেসিকা। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তার মুখ পানে। মানে সরে বস। জেসিকা উঠে দাঁড়ালো। তৌসিফের কথাগুলো তার ইগোতে লাগলো। সে মুখ ভার করে বলল, এমন করছো কেন ভাইয়া? তৌসিফ তার দিকে চেয়ে রক্ষসুরে জবাব দিল, তোরা দুই বোন এই একা একরকম ঠকবাজ, আমার চোখের সামনে আসিস না, নইলে কখন উল্টো পাল্টা কিছু বলে দেব তা ঠিক নেই। এখন যা এখান থেকে। তৌসিফের কথা শুনে জেসিকার রাগ হলো। তেজ দেখিয়ে বেরিয়ে আসার সময় সন্ধ্যার ঘরের সামনে এসে থমকে গেল। তাদের কথার কানে যেতেই সন্ধ্যার রুমে ঢুকলো সে। কারণ যেগুলো আমার প্রাপ্য সেগুলো তোর সন্ধ্যা আপু পেয়েছিল।
তাই তো নিজের জিনিসগুলো আবার নিজে করে নিয়েছি। জেসিকার কথা শুনে সন্ধ্যা আর রমনা চেয়ে পড়ল তার দিকে। জেসিকা সন্ধ্যার ঘরে ঢুকে এদিক ওদিক দেখতে দেখতে বলল, বাহ বাহ, রুমে কি অবস্থা হয়েছে শেখ বাড়ির রাজকন্যার। সবার চোখের মনে যে একটা জামা দ্বিতীয়বার কখনো পরেনি, তার আজ কি অবস্থা। বলেই মুখ টিপে হাসতে লাগলো সে। সন্ধ্যা বুঝল জেসিকা তাকে খোঁচা দিচ্ছে, তবুও সে কোনো প্রতি উত্তর করল না। রমনা সহ্য না করতে পেরে বলল, এই তুমি একদম আমার আপুকে খোঁচা দিয়ে কথা বলবে না। এমন কেন গো তুমি? আমি সোহান ভাইয়ের কাছে শুনেছি তুমি আগেও এমন বদমাইশ ছিলে, এখনো আছো। আপু তো তোমার আপন বোন হয়, তবুও তুমি আপুর সাথে এমন করো কেন? সন্ধ্যা রমনাকে ইশারায় চুপ করতে বলল। জেসিকা তার দিকে কটমট করে চেয়ে বলল, খুব তো কথা শিখেছ দেখছি। তা সন্ধ্যা, এটা কি তোমার চেলা নাকি? বেশ বেশ, এখনো বাড়িতেও তোর হয়ে কথা বলা কেউ আছে? আমি তো ভেবেছিলাম যে আকামটা করেছিস তারপর তোর মুখ কেউ দেখবে না। তুমি খুব ভালো করেই জানো আপু, সেদিনের ঘটনাটায় আমার কোনো দোষ ছিল না। জানো না তুমি? হ্যাঁ, তো সেটা আমি জানি। অনেকেও তো জানে না বলে হো হো করে হেসে উঠল জেসিকা। হাসতে হাসতে বেরিয়ে গেল রুম থেকে। রমনা সন্ধ্যাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, তুমি কি করেছিলে? সন্ধ্যার চোখে পানি মুছে নিল, হাসি মুখে বলল, কিছু না, ছোট্ট একটা ভুল করেছিলাম যার শাস্তি পাচ্ছি এখনো। তুই যা, নইলে ছোট মা তোকে দেখতে পেলে আবার বকাবকি করবে। যা সন্ধ্যা এক প্রকার জোর করে বের করে দিল রমনাকে। একটা দীর্ঘশ্বাস ফেলল সন্ধ্যা। আপন মনে বলে উঠল, আমি ভুল করেছিলাম তৌসিফ ভাই, বিশ্বাস করে ভুল করেছিলাম। তবে যে অন্যায় শাস্তি আপনি আমায় দিচ্ছেন সেটা যে আমি করিনি। আমি কখনো ঠকাইনি আপনাকে, কিন্তু আপনি বিশ্বাস করলেন না আমাকে। যাকে ভালোবাসেন তার উপর বিশ্বাস রাখতে পারলেন না, চলে গেলেন আমায় একা ফেলে। আজ এত বছর পর ফিরেও সে আগের মতোই অবিশ্বাস, ঘৃণা, অপমান চোখে। ঘৃণা আপনার চোখে। কেন তৌসিফ ভাই, কেন? মানিক শেখও বাড়ির বড় কর্তা। কিয়া বেগমের স্বামী বাড়ির বড় ছেলে, ছোট ছেলে মুরাদ শেখ, মানিক শেখের এক ছেলে। তৌসিফ শেখ, মুরাদ শেখের দুই ছেলে, এক মেয়ে। সোহান, জারিফ আর রমনা, সন্ধ্যা আর জেসিকা, রায়হান, অর্থাৎ শেখ বাড়ির মেজ ছেলের দুই মেয়ে। রায়হান আর তার স্ত্রী 8 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানিক শেখের মা বাবা রহমান শেখ আর রাবেয়া বেগম এখনো বেঁচে আছেন। তারা যদিও ছেলেদের সাথে থাকতেন না। রাতে খাবার টেবিলে মানিক শেখ টেবিলে বসেই চারিদিকে নজর বোলালেন। নিজের স্ত্রীকে ডেকে গম্ভীর কণ্ঠে বললেন, কেয়া, সন্ধ্যা কোথায়? ওকে এখানে দেখছি না তো। কেয়া বেগম আমতা আমতা করে বললেন, তোমরা খেয়ে নাও না, ও আমাদের সাথে খেয়ে নেবে। কেন, টেবিলে জায়গা কম পড়েছে, ডাকো ওকে। আহা, তুমি তো জানোই ও আসলে তৌসিফ উঠে চলে যাবে, শেষমেশ আর খাওয়াই হবে না আমার ছেলেটার। তাহলে খাবে না? আমি ওকে ডেকে নিয়ে এসো যাও। তুমি ওকে ডেকে নিয়ে এসে যাও। কেয়া বেগম আর কিছু বলতে পারলেন না। তৌসিফও কোনো কথা বলল না। তবে সন্ধ্যা আসার সাথে সাথে টেবিল ছেড়ে উঠে পড়ল সে। কেয়া বেগম ছুটলেন ছেলেকে সামলাতে। এমন করিস না বাবা, খাবার ছেড়ে উঠতে নেই। তৌসিফ মায়ের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার খিদে মরে গেছে, ছাড়ো আমার হাত। মানিক শেখ ধমকে উঠলেন ছেলেকে। তৌসিফ, কি হচ্ছে এটা? চুপচাপ বসে খাওয়া শেষ করো, খাবার ফেলে উঠবে না। তৌসিফ ও সমান জেদ নিয়ে বলে উঠল,
এটা তোমার এই মেয়েটাকে এখানে আনার আগে মনে রাখা উচিত ছিল বাবা। তৌসিফ তৌসিফ বেরিয়ে যেতে নিল। সন্ধ্যা মানিক শেখের দিকে তাকিয়ে বলে উঠল, থাক বড় বাবা, আমি পরে খেয়ে নেব, তোমরা খাও। আমি এখানে থাকলে হয়তো জায়গাটা দূষিত হয়ে যাবে। কি দরকার বলো তো, বলো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সেখানে ছুটে চলে এলো নিজের ঘরে। তৌসিফ কয়েক মুহূর্ত তার যাওয়ার পানে স্থির হয়ে চেয়ে রইল। মনে মনে বলল, সে নিজেকে কেন করেছিলি এমন? সেদিন অমন না করলে তো আজ আমাদের জীবনটা অন্যরকম হতো। সন্ধ্যা, কেন ঠকিয়েছিলি আমায়? পাশ থেকে কেয়া বেগম বলে উঠল, বস বাবা, খেয়ে নে। তৌসিফ বসল, কিন্তু মানিক শেখ বসলেন না। তিনি তার প্লেট নিয়ে উঠে পড়লেন। কেয়া বেগম অবাক হয়ে প্রশ্ন করলেন, ও কি, তুমি আবার কোথায় যাচ্ছ? সেটা দিয়ে তোমার কি কাজ? তুমি নিজের কাজ করো, বলেই বেরিয়ে গেলেন খাবার টেবিলে ছেড়ে। কেয়া বেগম বিড়বিড় করে বকতে লাগলেন সন্ধ্যাকে, এই একটা মেয়ে আমার পুরো সংসারটা তছনছ করে দিয়েছে। অফে একটা। এসব কিছু দেখে একজন বেশ মজাই পেল। জেসিকায় মিটিমিটি হাসছে, কেউ খেয়ালও করছে না তাকে। এই যে সবে শুরু, সন্ধ্যা, আগে যা হয়েছে সেটাও অনেক কম হয়ে গেছে তোর জন্য। তুই এর থেকেও বেশি ডিজার্ভ করিস। এখন আমি এসে গেছি, দেখি না আর কি কি হয় তোর সাথে। ভেতরে আসবো। সন্ধ্যা মাথা তুলে তাকালো দরজার দিকে। মানিক শেখ ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা চোখের পানি মুছে হাসি মুখে বলল, বড় আপা তুমি ভেতরে আসবো কিনা বললে না তো? আরে এসো এসো, এটা তো তোমার বাড়ি, তুমি আবার পারমিশন নিচ্ছ, এসো। মানিক শেখ ভেতরে ঢুকলেন। সন্ধ্যার সামনে বসে পড়লেন। ভাত মেখে নিয়ে মুখের কাছে ধরলেন। হা কর। সন্ধ্যা অবাক হয়ে চেয়ে রইল মানিক শেখের দিকে। কি হলো, এভাবে চেয়ে আসছিস কেন? হা কর, ভাত শুকিয়ে যাচ্ছে তো। তুমি আমার জন্য টেবিল ছেড়ে উঠে এলে? হ্যাঁ তো, আমার মা তুই, তুই খাবি না যেখানে বসে, সেখানে আমি শান্তিতে বসে খেতে পারবো? তোর তাই মনে হয়? নে এবার ঝটপট হা কর তো। সন্ধ্যা হা করলো। মানিক শেখ পরম চেয়ে খাবার তুলে দিলেন তার মুখে। নিজেও খেলেন একই প্লেট থেকে। আড়াল থেকে সবটাই দেখলেন ময়না বেগম। তার অবশ্য এত আধিক্যতা পছন্দ হলো না। মেয়েটাকে তো এমনি দেখতে পারেন না তিনি, সেই শুরু থেকেই। যখন বাড়ির সবাই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল, বেশ খুশি হয়েছিলেন তিনি। তিনি সেই খুশিও বেশিদিন সইল না। মানিক শেখের সন্ধ্যার প্রতি ভালোবাসায় বিন্দুমাত্র কমল না। এতই যেন সন্ধ্যার প্রতি আরও ডেসপারেট হয়ে উঠলেন তিনি। উঠতে বসতে কথা শোনাতে লাগলেন, খোঁটা দিতে লাগলেন। সন্ধ্যা অবশ্য এসব তেমন কানে নেয়নি কখনোই। তার কাছের মানুষগুলোই যখন তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিল, তখন এই মানুষটা কি বলল না বলল তাতে তার কিছুই যায় আসে না। সকাল সকাল সন্ধ্যার ঘুম ভাঙল পানির ঝাপটায়। দর মুড়িয়ে উঠে বসল সে বিছানায়। মগ হাতে বিছানার পাশে দাঁড়িয়ে আছেন ময়না বেগম, আর তার পিছনে জেসিকা মিটমিটিয়ে হাসে। সন্ধ্যা কিছু বুঝে ওঠার আগেই মগে থাকা বাকি পানিটুকুও ঢেলে দিল তার গায়ে। শীতে কাঁপতে লাগলো সন্ধ্যা। কিরে নবাবের বেটি, এখনো ঘুম থেকে ওঠার সময় হলো না বলি? রাজ্যর কাজ পড়ে আছে ওদিকে, এসব কে করবে? জেসিকা ফোঁড় কেটে উঠল। নবাবের বেটি তো ছোট মা, সারা জীবন রাজকন্যা হয়ে থেকে এসেছে, এখন কি আর এসব কাজকর্ম করতে পারে? শেখেনি তো কখনো। শোন, ও তো কথা শুনতে চায় না। ঝটপট উঠে জামা কাপড় পরে এর দিকে আয়, কাজ আছে।
বলেই বেরিয়ে গেলেন দুজনে। যাওয়ার সময় জেসিকা সন্ধ্যার দিকে ফিরে তাকাচ্ছিল, হাসি দিতে ভুলল না। সন্ধ্যা উঠে জামা কাপড় বদলে নিল। বিছানাটা পানিতে ভিজে গেছে, কালকের আগে শুকাবে না। সে বিছানার চাদর তুলে বারান্দায় মেলে দিয়ে গেল। ঠিক তখনই তার নজর পড়ল নিচে বাগানে হেঁটে বেড়ানো তৌসিফের দিকে। চুপচাপ তার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল সন্ধ্যা। তৌসিফ উপরে দিয়ে তাকাতেই লুকিয়ে পড়ল সে। সন্ধ্যা চায় না তৌসিফ তাকে দেখুক, চায় না তার মুখোমুখি হতে। তবুও কেন যেন তাকে দেখা বন্ধ করতে পারে না সে। তার দিকে থেকে চোখ সরিয়ে রাখতে পারে না। নিজেই নিজেকে দুষল সে। কেন তাকে না দেখে থাকতে পারিস না সন্ধ্যা? কেন এতখানি ভালোবাসিস তাকে? যে মানুষটা তোকে সহ্যই করতে পারে না, তার প্রতি এত কিসের টান তোর? দীর্ঘশ্বাস ফেলে সে। বাইরে থেকে ময়না বেগমের গলা আওয়াজ ভেসে আসছে। সন্ধ্যা বাইরে বেরোতেই এক ব্যাগ জামা কাপড় ধরিয়ে দিলেন ময়না বেগম তার হাতে। নে, এগুলো পরিষ্কার করে ফেল জলদি, এরপর রান্নাবান্নাও বাকি আছে, ঝটপট সেরে ফেল। সন্ধ্যা মাথা দুলিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে সোহান তাকে ডাক দিল। দাঁড়া সন্ধ্যা, কোথাও যাবি না তুই। মা বাড়িতে এসব কাজ করার জন্য লোক রাখা আছে, তাদেরকে দাও। সন্ধ্যা এসব করবে না। সোহানের কথায় কটমট করে উঠলেন ময়না বেগম। অন্য লোকে করবে মানে অন্য লোকে কেন করবে? কেন খাইয়ে পরিয়ে মানুষ করছি কি জন্য তবে? কাকে খাইয়ে পরিয়ে মানুষ করছো? সন্তানকে কিভাবে? মা ও তো তোমাদের টাকায় খায় না, বরং তোমারই ওর টাকায় খাও। ভুলে যেও না যে টাকার বড়াই তোমরা করছো, যে ব্যবসা বাণিজ্যের জন্য তোমাদের আজ এত দেমাগ, সেটা ওর বাবার তৈরি। মেজ বাবা যদি এসব কিছু করে না যেত, তবে পথে পথে ভিক্ষে করে খেতে হতো তোমাদের। চিৎকার করে উঠলেন ময়না বেগম। সোহান মুখ সামলে কথা বল। ভুলে যাস না আমি তোর মা হই। আর তুমিও ভুলে যেও না মা সন্ধ্যা আমার বোন হয়। ও তোমার কিছু না হতে পারে, কিন্তু আমার অনেক কিছু। ও কোনো কাজ করবে না। আজকের পর থেকে তুমি ওকে কোনো কাজ করতেও বলবে না। সন্ধ্যা রাগ এগুলো, চল আমার সাথে। সোহান জামা কাপড় গুলো মেঝেতে ফেলে সন্ধ্যার হাত ধরে উপরে নিয়ে এলো তার ঘরে। সন্ধ্যা ভয়ে ভয়ে বলল, এটা কি করলে সোহান ভাই? ছোট মাকে রাগিয়ে দিলে। ছোট মার মুখের ওপর এভাবে কথা বললে? হ্যাঁ বললাম। কেন, কি হয়েছে তাতে? উনি তোমার মা হয়। কতটা কষ্ট পেল বলো তো? আর তুই কষ্ট পাচ্ছিলি না? এতদিন ধরে যা হয়ে আছে তোর সাথে, তাতে তোর কষ্ট হয়নি? কথা বলল না সন্ধ্যা। হয়েছে তো, তারও কষ্ট হয়েছে। নানা কাজ করার জন্য হয়নি, হয়েছে আপন মানুষগুলোর হৃদয় চির করে দেওয়া এমন ব্যবহারে। কিরে চুপ কেন, জবাব দে। হয়নি তোর কষ্ট, হয়েছে সোহান ভাই, কিন্তু সেটা আর এটা দুটো বিষয় সম্পর্ক আলাদা। তাদের আমার প্রতি এমন ব্যবহারের কারণ তো তুমি জানোই, সেদিন যা হয়েছিল। তারপর কি ওদের এমন ব্যবহার করাটা স্বাভাবিক নয় বলো? না, স্বাভাবিক নয়। তুই এ বাড়ির মেয়ে, ওরা তোকে চেনে না, জানে না তুই কেমন। তারপরও ওরা এটা কিভাবে বিশ্বাস করে নিল তুই এমন ঘৃণ্য একটা কাজ করেছিস? নিজের চোখে দেখেছিল ওরা, সেটা তো আমিও দেখেছিলাম। ইনফ্যাক্ট জারিফ ভাইয়াও। আমরা বিশ্বাস করিনি তো। তবে ওরা কেন করলো? কেন করবে না বলো তো? জেসিকা আপুও তো এ বাড়ির মেয়ে, তারা তো জেসিকা আপুর কথা বিশ্বাস করেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলল সোহান। আমার ভাবতেই অবাক লাগে, ওই মেয়েটাও
আমার বোন, ও এমন নিম্ন মস্তিষ্কের কিভাবে হতে পারে সেটাই আমার বুঝে আসে না। যাই হোক শোন, তোকে কেউ কিছু বললে এমন ভ্যাবলা ক্লান্তের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি না। তাহলে কি করব? কি করবি মানে? প্রতিবাদ করবি। এটা তোর বাড়ি, তোর বাবার বাড়ি। তোকে কেউ কাজ করতে বলবে আর তুইও নাচতে নাচতে কাজ করবি। কেন? হোয়াই? তুই তো আগে এমন ছিলি না। তোকে এভাবে মানায় না। ও অন্যায় কিছু হলে রুখে দাঁড়াবি। কাউকে তোর ওপর হুমকি চালাতে দিবি না। বুঝতে পারলে আমার কথা। সন্ধ্যা মাথা নাড়ে। সে বুঝতে পেরেছে, কিন্তু কাজে কি করতে পারবে? ওরা সবাই তো তার আপনজন। সন্ধ্যা বাইরে মানুষের সাথে মুখে মুখে কথা বলতে পারে, মুখের উপর জবাব দিতে পারে, কিন্তু ওদেরকে কিভাবে দেবে? শোন, আর একটা ইম্পর্টেন্ট কথা। কি? জারিফ ভাইয়া আসছে কাল, নয়তো পরশ। কাউকে বলতে বারণ করেছে। বাড়ির কাউকে জানাতে চায় না ও। জানিসই তো ভাইয়া তোকে কতখানি ভালোবাসে। পড়াশোনা শেষ করে ফিরছে ও। আসতে দে ভাইয়াকে। একে একে বাড়ির সবার খবর করব। আমার বোনকে কষ্ট দেওয়া বার করব। সোহান জড়িয়ে ধরে সন্ধ্যাকে। দুই ভাইয়ের কলিজার টুকরা এই বোন। সেই বোনে এত যন্ত্রণা কি তারা সহ্য করতে পারে? সকাল 7:30। ময়না বেগমের ডাকে ঘুম ভাঙল সন্ধ্যার। তৌসিফ তখন সবে জগিং সেরে বাড়ি ঢুকেছে। সন্ধ্যাও তড়িঘড়ি করে বেরোতে গিয়েও ধাক্কা খেল তার সাথে। সন্ধ্যা মেঝেতে পড়ার আগেই ধরে নিল তৌসিফ। দেখে চলতে পারিস না? চোখ কি পকেটে নিয়ে ঘুরিস? সন্ধ্যা সেজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি আমি সরি। আমি আসলে। তৌসিফ ওর কথা না শুনে চলে গেল সেখান থেকে। ময়না বেগম এসে কথা শোনাতে লাগলেন তাকে। এই যে নবাবজাদি, রোজ সকালে তোকে ডেকে ডেকে তুলতে হয় কেন? আমার কি আর কোনো কাজ নেই তোর পিছনে তালি দেওয়া ছাড়া? এখন যা, রান্নাটা সেরে ফেল। শোন, সকালে পরোটা ভাজবি সবার জন্য 3টে করে। আর হ্যাঁ, পরোটার সাথে ডিমও পোস্ট করে ফেলবি। আচ্ছা, বলো। মাথা দোলানো সন্ধ্যা চলে গেল রান্নাঘরে। দ্রুত হাতে ময়দা নিয়ে মেখে ফেলল। বাড়ির সবাই খেতে আসার আগে রান্না সেরে ফেলতে হবে। সন্ধ্যা যখন নিজের কাজে ব্যস্ত এমন সময় কেয়া বেগম রান্নাঘরে এলেন কফি বানাতে। সন্ধ্যাকে দেখে তার কালকের কথা মনে হলো। মনে হতেই রাগ এসে বাসা বাঁধল তার শরীরে। কোনো কারণ ছাড়াই তিনি সন্ধ্যাকে অকথা অকথা কুকথা শোনাতে লাগলেন। এই মেয়েটা আমার পুরো সংসারটাই ধ্বংস করে দিয়েছে। আমার স্বামী সন্তানের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে দেখে কি নিশ্চিন্তে আছে? হ্যাঁ রে, উপরওয়ালা কি তোর মাঝে একটু লাজ লজ্জা দেয়নি? লজ্জা করে না তোর? যাদের খাচ্ছিস, যাদের পড়ছিস, তাদের সংসারে আগুন লাগাচ্ছিস। সেদিন যে কেন তোর বাপ মার সাথে তোর মরণ হলো না কে জানে? উপরওয়ালা তোকে কেন বাঁচিয়ে রাখলো? আমাকে যন্ত্রণা দিতে। কেয়া বেগম বকেই গেলেন। ভেবেছিলেন সন্ধ্যা বরাবরের মতো আজকেও সন্ধ্যা চুপচুপ শুধু শুনে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সন্ধ্যা বলে উঠল, তোমার একার সংসার তো নয় বড় মা, এটা তো আমার বাবা আর মায়েরও সংসার। তাদেরও বাড়ি, সেই হিসাবে এটা আমার বাড়ি। আর একটা কথা, তোমার স্বামী সন্তানের মাঝে দ্বন্দ্ব বাঁধানোর কোনো ইচ্ছা আমার নেই। আমি তোমার স্বামীকে বলিনি অমন করতে। আর বড় বাবা ছোট বাবা নয় যে তাকে আমি যা শিখিয়ে দেব সে তাই করবে। সন্ধ্যার মুখে মুখে দেওয়া জবাব শুনে তাজ্জব বনে গেল কেয়া বেগম। তিনি অবাক হয়ে বললেন, বাবা, মুখে তো খই ফুটেছে দেখছি। তা কার সাহসে
এত কথা ফুটলো মুখে? তোর বড় বাবার ওনার সাহসে এত কথা বলছিস? ভুল করছো বড় মা। আমি কারো সাপোর্ট পেয়ে কথাগুলো বলিনি। যেটা সত্যি সেটা বলার জন্য যে সাহস দরকার সেটা আমার বরাবরই ছিল। অন্তত তুমি তো জানো আমি কেমন মেয়ে। এই কথাটুকু বলার জন্য যথেষ্ট সাহস আমার বরাবরই ছিল। বলিনি কখনো, কারণ বড়দের মুখের উপর কথা বলার শিক্ষা আমার বাবা মা দিয়ে যায়নি। তাই এখন কে দিছে শিক্ষাটা? তোর কোনো না করে দেওয়া শিক্ষায় দেখছি এসব। অপয়া চরিত্রহীন মেয়ে। তোকে চিনি না আমরা? কি করেছিলি 6 বছর আগে? ভুলে গেছিস নাকি? তোর মতো চরিত্রহীন একটা মেয়ের জন্য আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে গেল। আমার সংসারটা তোলপাড় করে দিয়ে আবার মুখের ওপর কথা বলছিস? অলক্ষী কোথাকার। সন্ধ্যাকে আর কোনো কথা বলতে না দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন কেয়া বেগম। সন্ধ্যা স্থির হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। চিৎকার করে কান্না পাচ্ছে তার। কেন আপু, কেন? কেন আমাকে ঠকালে তুমি? তোমাকে বিশ্বাস করে যেদিন আমার হাত ধরে গিয়েছিলাম তোমার সাথে, আর তুমি তুমি কি করলে এটা? তৌসিফ ভাইকে আমার থেকে দূরে করার জন্য এত নোংরা একটা চাল চাললে। আমি তো তোমার আপন বোন হই। তুমি আমার সাথে এত নিচু একটা কাজ কিভাবে করলে? কথাগুলো গলায় আটকে গেল সন্ধ্যার। কাকে বলবে সে এসব কথা? কে বিশ্বাস করবে তার কথা? কেউ নেই তার, কোথাও কেউ নেই। ওড়না আসলে চোখের পানি মুছে আবার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো সন্ধ্যা। আড়াল থেকে কেউ একজন বেরিয়ে তড়ি গতিতে সরে গেল সেখান থেকে। সন্ধ্যা ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে কারোর জন্য। বারবার সে দরজার দিকে চাইছে। ময়না বেগম সিঁড়ি বেয়ে নামতে গিয়ে খেয়াল করলেন সন্ধ্যার বারবার দরজার দিকে তাকানো। এই মেয়ে, কিরে তুই এখানে বসে কি করছিস? কিছু না ছোট মা। আমি আসলে আমি আসলে আসলে নকলে আবার কি? হাবভাব দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছিস, কে আসবে। সন্ধ্যা চুপ করে রইল। সোহান ভাই তো তাকে বলতে নিষেধ করেছে। এখন কি করবে সে? বলে দেবে ছোট মাকে যে তার ছেলে আজ দেশে ফিরছে? না না না, তখন আবার সোহান ভাই তাকে বকাবকি করবে। কেউ না তো ছোট মা। এই সময় আবার কে আসবে? সে না হয় বুঝলাম, কিন্তু তোর কথাগুলো এমন বাজছে কেন? সত্যি করে বলতো সন্ধ্যা। সত্যি কি কেউ আসবে নাকি? সত্যি কেউ আসবে না? ও, তা তোকে তো আবার বিশ্বাস নেই। তোর তো পীড়িতের লোকের অভাব নেই। কখন কে আসবে কে যাবে কে জানে। তোর বোনটাকে দেখেও তো কিছু শিখতে পারিস। কি ভালো মেয়ে, একদম সোনার টুকরো। মেয়েটা আদব কায়দা স্বভাব চরিত্র কত ভালো। দেখ, তোরা আপন বোন হয়েও তোদের মাঝে কত পার্থক্য। সন্ধ্যা জবাব দিল না। ময়না বেগম আবার ধমকে উঠলেন তাকে। কি হলো? এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, ঘরে যা। খালি ছুকছুকে স্বভাব। সন্ধ্যা আর দাঁড়ালো না ওখানে। নিজের রুমে এসে দরজা আটকে দিল। বেলকনিতে এসে দাঁড়ালো সে। এখান থেকে বাড়ির মেন গেটটা দেখা যায়। সন্ধ্যা ওদের আগ্রহে পৌঁছে আছে। আজ বাড়ি বড় ছেলে বাড়ি ফিরবে, অথচ কেউ কিছু জানি না। শোন ভাই গেছে তাকে আনতে। ঘড়ি কাঁটার সন্ধ্যা 7টা। ঘরে গিয়ে ঘং করে বেজে উঠল। ঠিক তার সাথে সাথে দরজা কলিং বেলটাও বেজে উঠল। সন্ধ্যা দেখেছে গাড়ি ঢুকতে, কিন্তু সে ঘর ছেড়ে বেরালো না। ড্রয়িং রুমে ছোট মা আছে। তাকে দেখলে আবার হাজার খানেক প্রশ্ন ছুড়ে দেবেন। যখন দেখবেন তার ছেলে এসেছে, তখন সন্ধ্যাকে প্রশ্ন করে বসবেন। তুই কি আগে থেকেই জানতি? কিভাবে জানতি? কে বলেছে তোকে? জারিফের মুখটা অন্ধকারে ঠিক দেখা যায়নি।
সন্ধ্যা তখন বেলকনিতেই দাঁড়িয়ে আছে। তার সামনে দিয়েই গাড়ির দরজা খুলে জারিফ আর সোহান নামলো। আর তার কিছুক্ষণ বাদেই দরজায় কলিং বেল বেজে উঠল। ময়না বেগম তখন ড্রয়িং রুমেই বসেছিলেন। দরজায় কলিং বেল বাজতেই উঠে দাঁড়ালেন দরজা খুলে দেওয়ার জন্য। এক নাগাড়ে কলিং বেল বাজতে দেখে তিনি বলে উঠলেন, আরে আসছি বাবা, আসছি। কে এত অধৈর্য হয়ে কলিং বেল বাজাচ্ছে? একটু সময় তো দেবে বাবা। আমরা তো রোবট নই যে সাথে সাথেই কাজ করে দেব। কে এলো এই অসময়ে? দরজা খুলতেই সামনে সোহানার জারিফকে দেখে কথা আটকে গেল ময়না বেগমের। ধীরে ধীরে বলে উঠলেন, জারিফ। কোনো জবাব দিল না। ময়না বেগমকে এক পাশে রেখে ঢুকে এলো বাড়ির ভিতরে। ততক্ষণে কেয়া বেগমও ড্রয়িং রুমে এসেছেন কফির মগ নিয়ে। জারিফকে দেখে তার হাত থেকে কফির মগটা পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। ছুটে গেলেন তিনি জারিফের কাছে। জারিফ, বাবা কেমন আছিস তুই? কখন এলি? আমাদের কিছু জানাসনি কেন? ছোট, ওভাবে হাঁ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? তোর ছেলে এসেছে, দেখতে পাচ্ছিস না? কেয়া বেগমের ডাকে হুঁশ ফিরল ময়না বেগমের। তিনি জারিফের কাছে এসে তার চোখে মুখে হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বললেন, কেমন আছিস বাবা? এতদিন পর মায়ের কথা মনে পড়ল। কতদিন হয়ে গেল একটা ফোন অবধি করিস না। আজ এলি তাও জানাসনি কেন বাবা? ও বুঝেছি, তুই সারপ্রাইজ দিতে চেয়েছিলি, তাই না? নিজের মাকে খুশি করতে চেয়েছিলি। আমি খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। জড়িয়ে ধরলেন তিনি জারিফকে। কিন্তু জারিফের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে কারো প্রশ্নের জবাবও দিল না। সবার গলার আওয়াজে সেখানে তৌসিফ ও এসে দাঁড়িয়েছে। জারিফ একবার তৌসিফের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সন্ধ্যা কোথায়? জারিফের কথায় কপাল কুঁচকাল ময়না বেগম। উপস্থিতি সবাই যে বেশ অসন্তুষ্ট হলো তা তাদের মুখ দেখেই বোঝা গেল। পাশ থেকে সোহান বলে উঠল, কোথায় আবার? আছে হয়তো তার রুমে। চলো ভাইয়া, আমি নিজে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি তোমায়। না না, তার কোনো দরকার নেই, বলে উঠলেন ময়না বেগম। এসেই ওর ওখানে যাবে কেন? তুই চল বাবা, এত কষ্ট করে এসেছিস, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নিবি। এখন কোথাও যেতে হবে না। জারিফ ময়না বেগমের কথা কানেও তুলল না। সে সোহানের দিকে ফিরে বলল, চল, নিয়ে চল আমায় ওর ঘরে। সোহান মায়ের দিকে চেয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ চলো। সোহান জারিফকে নিয়ে সন্ধ্যার ঘরের সামনে এলো। সন্ধ্যার ঘরের দরজা খোলাই ছিল। জারিফ ঢুকে দেখল সন্ধ্যা বেলকনিতে দাঁড়িয়ে আছে। এক চিলটা হাসি ফুটে উঠল তার মুখে। বনু, জারিফের ডাকেই পিছনে ফিরল সন্ধ্যা। দৌড়ে গেল জারিফের কাছে। জারিফ জড়িয়ে ধরল তার ছোট্ট বোনটাকে। মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ড্রয়িং রুমে দেখলাম না কেন তাকে? আমি তো জানতাম তুমি আমার কাছে আসবে, আমার খোঁজ করবে, তাই যাইনি। জারিফ মুচকি এসে বলল, বুড়ি একটা, চল আমার সাথে। কোথায়? আমার ঘরে, দেখবি, চল। কি কি নিয়ে এসেছি তোর জন্য। সন্ধ্যা সোহানের দিকে চাইল। সোহান ইশারায় তাকে যেতে বলল। জারিফ সন্ধ্যাকে কিছু বলতে না দিয়েই তার হাত ধরে নিজে এলো বাইরে। বাইরে তখন জেসিকা, ময়না বেগম, কেয়া বেগম, তৌসিফ সবাই উপস্থিত ছিল। জারিফ কাউকে পাত্তা না দিয়ে সন্ধ্যাকে নিয়ে যেতে লাগলো তার রুমে। জেসিকা দৌড়ে এসে জড়িয়ে ধরল জারিফকে। আহ্লাদের সুরে বলল, ভাইয়া, কখন এসেছো তুমি? আমি তো জানতামই না যে তুমি আসছো আজ। কেমন আছো ভাইয়া?
জারিফ তার প্রশ্নের জবাব না দিয়েই তাকে সরিয়ে দিল নিজের থেকে। জেসিকা হতভম্ব হয়ে গেল। দূরে থাক আমার থেকে। জারিফের ধমকানিতে সবাই অবাক হলো। কেয়া বেগম বলে উঠলেন, এ কি জারিফ, মেয়েটার সাথে এমন করছিস কেন? কত খুশি নিয়ে গেল তোর কাছে, আর তুই মেয়েটাকে এমন বকাবকি করেছিস। জারিফ বিরক্ত হয়ে বলল, কেন এসেছে, কে বলেছে ওকে আমার কাছে আসতে? আমি ডেকেছি ওকে? ডাকিনি তো। শোন জেসিকা, তোকে একটা কথা বলি, আমি পরিষ্কার করে বলে দিছি, তুই আমার ধারে কাছেও আসবি না। আই ডোন্ট লাইক ইট। আন্ডারস্টুড? আন্ডারস্টুড বলেই সন্ধ্যার হাত ধরে নিয়ে চলে গেল তার রুমে। জারিফ জাতি সোহান হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো জেসিকার দিকে চেয়ে। জেসিকার আগে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। বাকিরাও বিরক্ত হয়ে সে যার কাছে চলে গেল। সোহান তৌসিফের সামনে গিয়ে দাঁড়ালো। এখনো দাঁড়িয়ে আছে যে? জারিফ আসবে তুই জানতি? প্রশ্ন করলো তৌসিফ। ও জানতাম। বলিসনি কেন? ভাইয়া বলতে বারণ করেছিল। কেন? আমরা কি ওর আপন নই নাকি? সন্ধ্যা আর তুই ওর আপন, এটা ভাবে জারিফ। এটা তো আমি বলতে পারবো না ভাইয়া। সে কাকে আপন ভাবে আর কাকে ভাবে না, তবে এতটুকু বলতে পারি, সে সন্ধ্যাকে ভীষণ ভালোবাসে। প্রথম থেকেই। ইনফ্যাক্ট শুধু জারিফ ভাইয়া নয়, আমিও আমার বোনটাকে ভীষণ ভালোবাসি। ওকে এতটা যন্ত্রণা দেওয়ার পরও তোমায় কখনো কিছু বলিনি কেন জানো? কারণ আমার মনে হয়েছিল যে পর্দাটা তোমার চোখের সামনে দেওয়া হয়েছে সেটা আজ ও কাল থাকবে না। তুমি সত্যি আর মিথ্যা পার্থক্য বুঝতে পারবে। তুমি যখন ছেড়ে চলে গেলে, ভেবেছিলাম যখন ফিরবে তোকে বলবো সব, বোঝাবো। সেদিনের ভুল বোঝাবুঝিটা হয়তো আর থাকবে না তোমাদের মাঝে, কিন্তু আফসোস, তুমি অন্ধ ছিলে আর অন্ধই রয়ে গেছো। তোমার চোখের সামনে সেই পর্দাটা আজও রয়ে গেছে। কি বলতে চাইছিস তুই? আমি ভুল বুঝেছি ওকে? সবটা চোখের সামনে দেখার পরও এই কথাটা বলছিস তুই? হ্যাঁ বলছি। সেদিনও বলেছিলাম আর আজও বলছি। কেন জানো? কারণ আমরা ওকে ভালোবাসি। আমরা জানি ও কি করতে পারে না আর কি পারে না। ভালো তো আমিও বাসতাম ওকে নিজের থেকে বেশি। সেই তো আমাকে ঠকালো। ঠকালো তোমায়? সত্যি কি তোমাকে ঠকিয়েছে? ভাইয়া না, তুমি নিজেকে ঠকিয়েছো। একটা কথা বলি তোমায়, অনেক সময় চোখে দেখা জিনিসও ভুল হয়, মনে রেখো এটা। সোহান চলে গেল। তৌসিফ ধীর হয়ে দাঁড়িয়ে রইল। তুমি আপুর সাথে এমন করলে কেন ভাইয়া? সন্ধ্যার প্রশ্নে জারিফ কপাল কুঁচকে ফেলল। ওর দিকে চেয়ে বলল, তাতে তোর কি? খুব গায়ে লাগলো নাকি? সন্ধ্যা মিনমিন করে বলল, আমি তো শুধু এমনি জিজ্ঞেস করেছিলাম। কেন জিজ্ঞেস করবি? আচ্ছা বনু, তোর কি বুদ্ধি শুদ্ধি আর হবে না? তুই বুঝিস না কে আমাদের আপন আর কে পর? কে তোর ভালো চায়, কে চায় না? বুঝিস না তুই? এ বাড়িতে যারা আছে সবাই তো আমার আপন। তারা অবশ্যই আমার ভালো চায়। হয়তো এখনো রেগে আছে তাই। না, সবাই তোর আপন হলেও সবাই তোর ভালো চায় না। শোন, বড় মা তোকে যতই বকাবকি করুক, রেগে থাকুক, জানবি সে তোর ভালো চায়। আর বড় মা তোকে সব থেকে বেশি ভালোবাসতো, তাই তোর উপর তার রাগটাও সব থেকে বেশি। কিন্তু সবাই তো মার মতো নয়। সবাই মানে কার কথা বলছো তুমি ভাইয়া? সেটা সময় হলো টের পাবি। জারিফ এ বিষয়ে কোনো কথা বলে না।
পরের দিন বেশ সকাল সকাল উঠে পড়ে জারিফ। এটা তার রোজকার অভ্যাস। সকালে উঠে ঘন্টাখানেক এক্সারসাইজ করে দেয়। বিদেশে থাকতে জিমে যেত, এখানে বাড়িতে এক্সারসাইজ করবে বলে ঠিক করে। উঠে গেঞ্জি আর প্যান্ট পরে রেডি হয়ে নিল। জগিংয়ে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই মুখোমুখি হলো তৌসিফের। তৌসিফকে এড়িয়ে নিচে নামার জন্য পা বাড়তে সে জিজ্ঞেস করলো, কেমন আছো ভাইয়া? জারিফ থমকে দাঁড়ালো, তার দিকে ফিরে একটু পর উত্তর দিল, ভালো। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ভালোই আছি, সেটা তো দেখতেই পাচ্ছি। ইনফ্যাক্ট ভালো থাকার জন্যই তো সেদিন বাড়ি বাড়ি ছেড়ে গেছিলি। হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। ভালো থাকার জন্যই বাড়ি ছেড়ে গিয়েছিলাম। তবে ভালো আর থাকতে পারলাম কই? কেন কেন থাকতে পারলি না? মুচকি হাসলো তৌসিফ। মাথা ঘুরিয়ে বলল, চলো জগিংয়ে যাই। জারিফও কথা বাড়ালো না আর। দুজনে বেরিয়ে গেল জগিংয়ে। সন্ধ্যা বেশ তাড়াহুড়ো করে নাস্তা বানাচ্ছে সকালে। আজ উঠতে দেরি হয়ে গেছে। সকাল রাতে দেরিতে শুয়েছিল। জারিফার সোহান তাকে ঘুমাতে দেয়নি এক প্রকার। সন্ধ্যা আলু সিদ্ধ করতে দিল চুলায়। আলুর দম করবে, সিদ্ধ করে পানি ফেলতে গিয়ে কিছুটা পানি পড়ল মেঝেতে। ব্যস্ত থাকায় সন্ধ্যা সেদিকে খেয়াল করলো না। সে যখন এক মনে রান্নায় ব্যস্ত, ঠিক তখনই তার পাশে কেউ চিৎকার করে উঠল, ও মা গো, কে কোথায় আছো? দেখো এই মেয়েটা কি করেছে, আমাকে মেরেই ফেলবে আজ। চিৎকার শুনে ঘাবড়ে গেল সন্ধ্যা। পাশে চেয়ে দেখলো মেঝেতে পড়ে আছে জেসিকা। যেখানটায় গরম পানিটা পড়েছিল তার পা হয়ে আছে অসম্ভব রকমের লাল। জেসিকার চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে দৌড়ে এলো কেয়া বেগম, ময়না বেগম, সোহান, মানিক শেখ। মুরাদ শেখ ড্রয়িং রুমে ছিলেন। তিনিও ছুটে এলেন। জারিফ আর তৌসিফ সবে জগিং সেরে দরজায় এসে দাঁড়িয়েছে। জেসিকার চিৎকার, তারা দৌড়ে চলে এলো। কেয়া বেগম আর ময়না বেগম গিয়ে জেসিকাকে তুলে চেয়ারে বসিয়ে দিল। জেসিকা তখনও চেঁচিয়ে যাচ্ছে, ও মা গো, জ্বলে গেল গো। এই মেয়েটা আমাকে মেরেই দম নেবে দেখছি। তোর সাথে আমার কিসের শত্রুতা বলতো? সন্ধ্যা হতভম্ব হয়ে চেয়ে রইল জেসিকার দিকে। কেয়া বেগম আর ময়না বেগম জেসিকার কথা শুনে কটমট করে চাইলেন সন্ধ্যার দিকে। আরে কি হয়েছে সেটা তো বলবি, এভাবে চিৎকার করছিস কেন? আর তুই পড়ে গেছিস এটাতে সন্ধ্যা মার কি দোষ? মানিক শেখ, এই মেয়েটা ইচ্ছা করে মেঝেতে গরম পানি ঢেলে রেখেছিল যাতে আমি পড়ে যাই, আমার পাটাও পুড়ে যায়। জেসিকা, হ্যাঁ, সন্ধ্যা তো অন্তর্যামী। ও জানতো তুই এখন রান্নাঘরে আসবি আর ওখানে পা পিছলে পড়ে যাবি। ঠিক সেই জায়গাটায় পানি ফেলে রেখেছিল। বাবা, সন্ধ্যার কি অলৌকিক ক্ষমতা, অলৌকিক ক্ষমতা। আমার হাতটাও দেখে দিস তো, ভবিষ্যতে কি হবে সোহান। সোহানের কথায় মানিক শেখ আর জারিফ মুখ টিপে হেসে উঠল। রাত তখন 2টো প্রায়। তৌসিফ অস্থির হয়ে পায়চারি করছে ঘুরোময়। ঘুম আসছে না তার। এমনটা শুধু আজ নয়, এ বাড়িতে আসার পর থেকে হচ্ছে তার। ঘুম আসে না। চোখ বুজলেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। খুব বেশি মনে পড়ে সন্ধ্যাকে। খুব জোরে দেওয়ালে একটা ঘুষি মারল তৌসিফ। হাতটা লাল হয়ে উঠল মুহূর্তেই। কেন সন্ধ্যা, কেন? কেন আমি চাইলেও ভুলতে পারি না তোকে? কেন? কেন আমার মস্তিষ্ক জুড়ে তোর বিচরণ? আমি তোকে ভুলতে পারি না কেন? সত্যি কি আমি তোকে ভুলতে পারি না, নাকি আমি তোকে ভুলতে চাই না? তৌসিফ ঘর ছেড়ে বেরিয়ে ব্যালকনিতে গেল। বাইরে তখন নিস্তব্ধ। থেকে থেকে ঝিঝি পোকা ডাক ভেসে আসে বাগান থেকে। বাইরে আলোটা জ্বলছে এখনো, সারা রাতই জ্বলে।
তৌসিফ দৃষ্টিভর আলোর তলার দিকে আছে। মনে পড়ল তার সোহানের বলা কথাগুলো। আচ্ছা, সবসময় কি আমরা যেটা দেখি সেটা সত্যি হয়? আমাদের দেখানো জিনিসটাও তো মিথ্যাও হতে পারে, ঠিক এই আলোটার মতো। যেটুকু জায়গায় আলো পড়েছে সেইটুকুই দেখা যাচ্ছে। অন্ধকার অংশে কি আছে সেটা তো আমাদের আধোখা। হতে পারে সত্যিটাই ওই অন্ধকার অংশে আছে, যেটা আলো অভাবে আমাদের চোখে পড়ছে না। তৌসিফ চমকে উঠল। পকেট থেকে ফোন বার করে ফোন দিল তার অনেকদিনের পুরনো বন্ধু নীরবের কাছে। নীরব ঘুম চোখে ফোন তুলল। হ্যালো, কে বলছেন? হ্যালো নীরব, আমি বলছি। আরে মশাই, নিজের কাছে তো সবই আমি। আপনার নামটা কি সেটা বলুন। আমি তৌসিফ। নীরব ধর্মুড়িয়ে উঠে বসল বিছানায়। নাম্বারটা ভালো করে দেখে নিল একবার। তৌসিফ, এতদিন পর তোর আমার কথা মনে পড়ল। শালা বেঈমান, সেই যে দেশ ছেড়ে গেলি, তারপর আর ফোন দিয়ে একটাবারও খোঁজও নিসনি। আমরা ফোন দিলেও ধরিসনি। আজ কেন ফোন দিয়েছিস? বিশ্বাসঘাতক গালাগালি পরে দিস। এখন প্রশ্নের উত্তর দে। না, তোর সাথে আমাদের কোনো কথাই নেই। তুই ফোন রাখ, অভিমানী গলায় বলল নীরব। দাঁড়া দাঁড়া, ফোন কাটিস না প্লিজ, ইট ইজ আর্জেন্ট। আচ্ছা, কি হয়েছে বল। নীরব, তোর জয়ের কথা মনে আছে? সন্ধ্যার ফ্রেন্ড কয়েক মুহূর্ত ভাবল নীরব। সেই জয় যার সাথে সন্ধ্যার রিলেশন ছিল। আই মিন তুই ভেবেছিলি? হ্যাঁ, সেই জয়। চিনিস তুই? জানিস ও কোথায় এখন? না। সন্ধ্যার সাথে ওই কেলেঙ্কারিটা হলো না, তারপর আর ওকে দেখিনি কোনো দিন। কলেজেও দেখিনি। ওকে খুঁজে বার করতে হবে। কেন, তুই কি আবার ওই পুরনো ঘটনাটা নিয়ে ঘাটাঘাটি করেছিস? একটু থামলো তৌসিফ, গম্ভীর মুখে বলল, হুম, আমি জানতে চাই সেদিন সত্যি কি ঘটেছিল। সন্ধ্যার আর ওর মাঝে কিসের সম্পর্ক ছিল? আচ্ছা বেশ, তুই টেনশন নিস না। যেভাবেই হোক ওকে খুঁজে বার করব আমরা, ভাবিস না তুই। থ্যাঙ্কস রে। ফোন রাখলো তৌসিফ। গ্যালারি ঘেঁটে বার করলো সন্ধ্যা পুরনো কিছু ছবি। হাসিখুশি মুখ, দুপাশে চুল উঁচু করে বাঁধা সাদা একটা গাউন পরা। কি শ্রীগন্ধ লাগছে তাকে। মুগ্ধ হয়ে দেখছে তৌসিফ। কে বলেছে সে সন্ধ্যাকে ভালোবাসে না? এই যে রোজ নিয়ম করে, এখনো লুকিয়ে লুকিয়ে তার ছবি দেখে সে। এটা কি ভালোবাসা নয়? তাকে কষ্ট দিয়ে ঘরে বসে নিজেই কাঁদে। এটা কি ভালোবাসা নয়? এই যে সন্ধ্যার ছবি তার ফোন জুড়ে, নিষিদ্ধ একটা ফোল্ডার জুড়ে তার হাজার খানেক ছবি। এগুলো সে যত্ন করে রেখেছে আজ এতগুলো বছর। এটা কি ভালোবাসা নয়? তবে ভালোবাসা কি মুখে হাজারবার ভালোবাসা বললে কি ভালোবাসা হয়ে যায়? এই তো সেদিন রমনার হাত দিয়ে শুধু পাঠালো সন্ধ্যার জন্য। সে কেন সন্ধ্যাকে ভালোবাসে বলেই তো। এতটাই যদি ভালোবাসিস তবে মেয়েটাকে এত যন্ত্রণা দিস কেন? তৌসিফের অন্তরাত্মা প্রশ্ন করল তাকে। কেন দেয় তাকে কষ্ট? এত আঘাত কেন করে? কারণ ইগো, ভালোবাসা আর অভিমান দুটোই বিদ্যমান। বিশ্বাস ভঙ্গ করেছে সন্ধ্যা, তাই পাহাড় সমান অভিমান জমে আছে তার ওপর। অভিমান আর ভালোবাসার যাদের যুদ্ধে অভিমানটাই জিতে যায় সব সময়। এই ইগনোর কাছে হেরেছে ভালোবাসা। শুধু আজ নয়, যুগ যুগ ধরে এমন হয়ে আসছে। ইগোটা রেখে যদি মানুষ ভালোবাসায় বিশ্বাস করে, ভালোবাসা জিতে যাবে যেদিন সেদিন। তৌফিক সন্ধ্যার ছবিটা বুকে আগলে নিল। মেয়েটার কি অবস্থা হয়েছে এতগুলো দিনে। ছেলে মানে তো তৌফিককে ছেড়ে সেও সুখে ছিল না। তৌসিফ মনে মনে ভেবে নেয়, সত্যিটা কি সেটাও জেনে ছাড়বে। যদি একটা প্রমাণিত হয় সেদিনের ঘটনায় সন্ধ্যার কোনো দোষ ছিল না,
কি করবে তৌসিফ? সন্ধ্যা কি ওকে ক্ষমা করবে কখনো? সকাল 8টায় সবাই ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে। সন্ধ্যাও আছে। সে যদিও আসতে চায়নি, জারিফে তাকে জোর করে নিয়ে এসেছে। সন্ধ্যা ভয় ছিল তফসিসকে নিয়ে। ভেবেছিল সেদিনের মতো আজও তৌসিফ খাবার ছেড়ে উঠে পড়বে, কিন্তু আশ্চর্য বিষয়, তৌসিফ আজ কোনো সিন ক্রিয়েট করেনি। চুপচাপ খাবার খাচ্ছে। সবাই আসার পর কেয়া বেগম মানিক শেখকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমরা সবাই যেহেতু এখানে আছো, এখন আর কথাটা বলার উপযুক্ত সময়, নইলে একটু পর যে যার কাজে চলে যাবে। তোমাদের আর একসাথে পাওয়া যায় না সারাদিন। ময়না বেগম উৎসুক হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এখনই বলে দাও বড় আপা। মানিক শেখ বললেন, কি কথা বলো শুনি। আমি আমার ছেলের বিয়ে ঠিক করেছি, মানে পাত্রী পছন্দ করেছি। এখন তোমরা মত দিলেই আগাবো। যদিও তোমরা অমত করলেও তৌসিফের বিয়ে আমি তার সাথেই দেব। সোহান বলল, আমাদের মতো যদি গুরুত্বই না থাকে, তাহলে আর আমাদের জানানোর প্রয়োজনটা কি? একেবারে ভাইরার বিয়ে করিয়ে বউ এনে পরিচয় করিয়ে দিও, তাহলেই তো হয়। সোহান, বড্ড বেশি কথা বলিস তুই। ময়না বেগম ধমকে উঠলেন ছেলেকে। ওর কথা ছাড়ো তো ভাবি। তুমি বলো কি কথা? কে সেই মেয়ে যাকে তুমি আমাদের তৌসিফের জন্য পছন্দ করেছ? মুরাদ শেখ। কেয়া বেগম একবার সবার দিকে চোখ বুলিয়ে দম নিয়ে বলল, জেসিকা, ওকেই আমি তৌসিফের বউ হিসেবে পছন্দ করেছি, আর ওর সাথেই আমি আমার ছেলের বিয়ে দেব। সোহান সবে ভাত গালে দিয়েছিল। কেয়া বেগম কথা শুনে ভাত গলায় আটকে গেল তার। কাঁদতে লাগলো সে। মানিক শেখের অবস্থাও এক। তিনি মাত্রই ভাত গালে নিতেই যাচ্ছিলেন, মাঝপথই থেকে গেলেন। মুরাদ শেখ অবাক হয়ে চেয়ে রইল কেয়া বেগমের দিকে। বিরক্তি হলো জারিফ। তার পাশে বসেছিল সন্ধ্যা, আরো চোখে তার দিকে চাইল সে। সন্ধ্যা থ হয়ে বসে আছে, নড়তেও ভুলে গেছে যে। জারিফ এক হাত দিয়ে তার হাত চেপে ধরল, ইশারায় বোঝালো, ভাবিস না আমি আছি তোর কাছে। জেসিকা লজ্জা পাওয়ার ধ্যান করে মাথা নিচু করে রইল। খুশি হলো কেবল ময়না বেগম। মানিক শেখ কপাল কুঁচকে প্রশ্ন করলেন স্ত্রীকে, এগুলো কি ধরনের কথা কেয়া? এমন একটা সিদ্ধান্ত নেওয়া আগে আমাকে জানানোরও প্রয়োজন মনে করলেন তুমি? কেন? আমার ছেলেকে নিয়ে কি আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? ও আমার ছেলে। 9 মাস পেটে করে বয়ে বেরিয়েছি। ওর বিয়ের সিদ্ধান্ত আমি মা হয়ে নিতে পারবো না। তার জন্য তোমার অনুমতি লাগবে আমার। কেয়া তুমি? হ্যাঁ লাগবে। অনুমতি লাগবে তোমার? তৌসিফের কথায় মানিক শেখের কথা থেমে গেল। কেয়া বেগম অবাক হয়ে চেয়ে রইলেন ছেলের দিকে। কি বলছিস এসব? কেন? ভুল কি বললাম? কেন অনুমতি নেবে না? তুমি আমার কাছে জানতে চেয়েছো আমি ওকে বিয়ে করতে চাই কিনা, আমার পছন্দের কেন মেয়ে আছে কিনা। কে তোর পছন্দের মেয়ে? কি বলছিস এসব? বাবা! ময়না বেগম, কেন ছোট মা? এত অবাক হওয়ার কি আছে? তোর পছন্দের কোনো মেয়ে আছে? কেয়া বেগম। তৌসিফ আরো চোখে একবার সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আছে। আর আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব। তুই কাঁদছিস? না তো। চোখটা চুলকাছে বেশ অনেকক্ষণ থেকে। কান্না লুকানোর ব্যথার চেষ্টা করলো সন্ধ্যা। জারিফ সন্ধ্যার হাত ধরে নিজের হাতের মুঠে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তৌসিফের বিয়ের কথা শুনে কষ্ট হচ্ছে তোর? কেন কষ্ট পাচ্ছিস বোকা মেয়ে? আমি বলেছি না তোকে আমি থাকতে
এমন কিছুই হবে না। তৌসিফের বিয়ে শুধুমাত্র তোর সাথেই হবে। বলটা যদিও বুঝতে দেয় না, তবে তোকে ছাড়াও সেও যে সুখে নেই সেটা আমি বেশ ভালো করেই জানি। কেন? সে কেন কষ্ট পাবে? তার কষ্ট পাওয়ার মতো কিছুই তো ঘটেনি। সে আরো ভালো আছে। আমার মতো ঠকবাজ তার জীবন থেকে সরিয়ে সন্ধ্যার কণ্ঠে অভিমান। জারিফ মুচকি হাসলো। আচ্ছা, যেন তুই জানিস না ও কষ্ট পাচ্ছে। আমাকে কি মনে হয় তোর? তোদের দুটোকেই চোখের সামনে বড় হতে দেখেছি। খুব ভালো করেই জানি তোরা কি করতে পারিস আর কি পারিস না। একটা কথা বলি তোকে, তৌসিফ একটা মানুষ, আর মানুষ মাত্রই ভুল। আমরা কেউই ভালো অর্ধেক নই, মানছি। তৌসিফের উচিত ছিল তোকে বিশ্বাস করা, ভালোবাসার মানুষটার উপর আস্থা রাখা। সে সেটা পারেনি, ভুল করেছে সে, আর এই ভুলে প্রায়শ্চিত্ত সে করেছে। তবে তুই ওর উপর অভিমান পুষে রাখিস না বেশি দিন। নির্বোধ ছেলেটা তবে তোকে খুব ভালোবাসে। ভালোবাসে যদি এতই ভালোবাসে, তবে সেদিন আমাকে বিশ্বাস না করে জেসিকাকে আপুকে কেন করলো? সে তো আমায় ভালোবাসতো, তাই না? তোর অভিমানটা অযৌক্তিক নয়। তার জন্য শাস্তি দিস ওকে। আচ্ছা মতো পেটাস, এমন গাধার মতো কাজ কেন করে? তবে ছেড়ে যাস না। তোদের থেকেও বেশি আমি চাই তোরা একসাথে থাক। সযত্নে সন্ধ্যার চোখে পানি মুছে দিল জারিফ। সোহান অভিমানী গলায় বলল, আচ্ছা, তোমার সব ভালোবাসা আদর বুঝি বলুন বনুর জন্য? আসার পর থেকে দেখছি খালি সন্ধ্যা সন্ধ্যা করে যাচ্ছ। আমার দিকে তো দেখছই না। সে শোন ভাইয়া, তুমি এত হিংসুটে আমার জানা ছিল না। পিছন থেকে রমনা বলে উঠল জারিফ মুচকি এসে বলল, আয় দুটোতে, এদিক আয়। সোহান জারিফের পাশে গিয়ে বসলো। রমনা বসলো তার কোলে। দেখ, তোদের দেখে কি মনে হচ্ছে জানিস? আমি তোদের বাবা, আর তোরা সব আমার ছেলে মেয়ে। সোহান মুখ টিপে হেসে বলল, এতদিন বিয়ে করলে তো হয়ে যেত বাবা। বাচ্চা কাচ্চাদের বয়সও আমাদের মতোই হতো। রমনা আর সন্ধ্যা হেসে উঠল তার কথায়। জারিফ তার পিঠে একটা থাপ্পড় কষিয়ে বলল, তোর পাকা পাকা কথা বার করছি আমি। বিয়েটা তুই কেন করছিস না? তোরও তো বয়স কম হলো না। সোহান আফসোস করতে করতে বলল, সে কি করতে চায় না ভেবেছ? কিন্তু না দিলে কি করব? মেয়েও তো দেখাইয়া। থামলি কেন? মেয়েকে বল। মেয়েও দেখে রেখেছিস? প্রেম টেম করছিস নাকি? আরে আমাকে বল, আমি তো তোর বন্ধুর মতো। না গো না। তোমাদের বিশ্বাস নেই বন্ধুর মতো বলে সবকিছু জেনে নিয়ে পিঠের ছাল ছাড়াবে আমার? তোমাদের আমি হাড়ে হাড়ে চিনি। সোহান মুখ বেঁকিয়ে অন্যদিকে ঘুরল। সন্ধ্যা তাকে বলল, অন্য কাউকে না বলে আমাকে তো বলতেই পারতে সোহান ভাই। আমাকে ও জানালে না। তোকে তো পুরো চুপি চুপি সব বলবো। এখন চুপ করে বসে থাক। রমনা বলে উঠল, আমি কি দোষ করলাম আপু? আমি কি দোষ করলাম বাপু? আমাকে তো জানাতে পারতে। তুই বেশি পাকা, তুই জানলে পুরো পাড়া জানতে বেশি সময় লাগবে না। পেট পাতলা কোথাকার। হ্যাঁ, আমি নাকি পেট পাতলা? আমার যে বয়ফ্রেন্ড আছে তা কি কাউকে কখনো বলেছি? তোমরা জানতে পেরেছো? এত বড় কথা চেপে গেলাম, আবার আমাকে বলছে পেট পাতলা। হ্যাঁ। রমনার কথা শুনে সবাই হা হয়ে গেল। ক্লাস ফাইভে পড়া মেয়ের বয়ফ্রেন্ড সোহানোর মাথায় একটা গাড্ডা মেরে বলল, এই কি বললি? তোর বয়ফ্রেন্ড আছে? সেই খবর চেপে রেখেছিস, সেটা আবার প্রাউডলি বলছিস? হতচ্ছাড়া বজ্জাত মেয়ে, তোর প্রেম করা ছোটাচ্ছি আমি। কালকে যাব তোর স্কুলে। দেখি কোন বলদ তোর প্রেমে
তোর মতো পেতনির প্রেমে পড়লে। রমনা ভ্যা ভ্যা করে কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমিও সবাইকে বলে দেবো তোমার গার্লফ্রেন্ড আছে। জারিফ দুজনের পিঠে বেশ জোরসোরেই একটা চর বসিয়ে দিল। ধমক দিয়ে বলে উঠল, আমি আমি তোদের বড় ভাই। যেখানে আমি আজ অবধি সিঙ্গেল, সেখানে তোর প্রেম করিস কোন সাহসে? আবার আমার সামনে বসে গলা উঁচিয়ে বলছিস? সোহান পিঠে হাত বুলাতে বুলাতে মিনমিন করে বলল, তুমি প্রেম করতে না পারলে কি আমিও করতে পারবো না নাকি? কি বলছি? কিছু না তো। আমি কিছু বলিনি। এই রমনা, হোমওয়ার্ক করেছিস? চল ঘরে চল। কালকের হোমওয়ার্ক যদি কমপ্লিট না না পাই, আজ তোর পিঠে আমি লাঠি ভাঙবো। চল। রমনা আর সোহান কেটে পড়ল সেখান থেকে। জারিফ সন্ধ্যার দিকে ফিরে বলল, এখনো মন খারাপ করে আছিস? আমার কথা শোন, সব ঠিক হয়ে যাবে, আমার উপর ভরসা রাখ। সন্ধ্যা মুচকি হেসে মাথা নাড়ালো। জারিফের কোনো বন্ধুর ফোন আসতেই বেরিয়ে গেল সে। সন্ধ্যা উঠে বেলকনিতে গেল। মন খারাপ থাকলে সে এখানটার এসে বসে। বেলকনিটি থেকে বাইরে রাস্তা দেখা যায়। এদিকটা বেশ ফাঁকা, এক পাশটায় তেমন বাড়িঘরও নেই। সন্ধ্যার ভালোই লাগে বেলকনি থেকে বাইরে গাছ দেখতে, গাছে বসা পাখি দেখতে। দেখতে দেখতে পুরো কিছু কথা মনে পড়তে সন্ধ্যার সেদিন ছিল শুক্রবার। স্কুল ছুটি হলে বাড়িতে ছিল বিরাট আয়োজন। তেমন বিশেষ কিছু ছিল না। সন্ধ্যাদের বাড়ি একটা রোজ ছুটির দিনের কাহিনী। ছুটির দিনটাতে বিরাট আয়োজন হতো। সবার পছন্দের খাবার রান্না হতো। এই একটা দিনই সবাই খাওয়া অনিয়ন করত। সন্ধ্যা দুপুরে খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো কারো ফিসফিস ডাকে। সন্ধ্যার ঘুম বেশ হালকা। সন্ধ্যার ঘুম বেশ হালকা, অল্প আওয়াজেও ঘুম ভেঙে যায় তার। চোখ খুলতে দেখলো তার মাথার কাছে তৌফিক দাঁড়িয়ে আছে। বাইরে অন্ধকার হয়ে গেছে। কতক্ষণ ঘুমিয়েছে তা জানে না সন্ধ্যা। ঘুম ঘুম চোখ নিয়ে উঠে বসলো সন্ধ্যা। তৌসিফ তার কান টেনে ধরে বলল, কখন থেকে ডাকছি তোকে, কথা কানে যায় না? সন্ধ্যা তৌসিফের হাত থেকে নিজে ছাড়িয়ে নিতে নিতে বলল, ঘুমাচ্ছিলাম তো, শুনবো কি করে? আর তুমি বা এ অসময়ে ডাকছিলে কেন? ঘুমটা পুরো করতে দিলে না। তৌসিফ সন্ধ্যা কান ছেড়ে মাথায় ঠাট্টা মেরে বলল, এত ঘুমাতে হবে না, উঠে পড়। একটা জায়গায় যাব। কোথায় যাব? আর একটা প্রশ্ন করলে তোর গায়ে তেলাপোকা ছেড়ে দেব। ওঠ জলদি। সন্ধ্যা চোখ কচলাতে কচলাতে উঠে পড়ল। ফ্রেশ হয়ে এলো দ্রুত। তৌসিফ চুপি চুপি তাকে নিয়ে রুমে বেলকনিতে এসে দাঁড়ালো। সন্ধ্যা অবাক হয়ে বলল, এখান থেকে কেন এলে? দরজা তো ওদিকে। এখান থেকে নামবো, দরজা দিয়ে যেতে পারবো না। সবাই ড্রয়িং রুমে বসে আছে দেখে ফেললো একটি ক্লেশকারিয়াস ব্যাপার হবে। আঁতকে উঠল সন্ধ্যা। এখান থেকে নামবে মানে লাফ দেবে? হ্যাঁ, আমার মাথার তো স্থল ঢিলা হয়ে গেছে যে এখান থেকে লাফ দিয়েই আমি আমার হাত পা ভাঙবো। তাহলে কিভাবে নামবে? দড়ি বেয়ে যদি স্লিপ করে পড়ে যায়? গেলে যাবি, হাত পা ভেঙে পড়ে থাকবি। সন্ধ্যা চুপ করল। লোকটার সাথে কথা বলাই বৃথা। সব কথার এমন টেরা টেরা উত্তর দেবে? সন্ধ্যা চুপচাপ দাঁড়িয়ে তার কাজকর্ম দেখতে লাগলো। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন গল্প অবশ্যই পাবেন। সন্ধ্যা 7টায় প্রায় দিনে যদিও রাস্তায় দুই একটা গাড়ি দেখা যায়, রাত হলে তা একদম নিস্তব্ধ হয়ে যায়। তৌসিফ একটা দড়ি এনে এক পাশটা বাঁধলো উপরে, অন্যটা ফেলে দিল নিচে। সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, নে, দড়ি বেয়ে নিচে নাম। চমকে উঠল সন্ধ্যা, কি আমি নামবো? না না, পড়ে যায় যদি। ভিতর একটা ডিম আছে, ঠিক আছে, আগে যদি
আগে আমি নামছি, তারপর তুই নামবি। ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করলো, তোর খবর আছে। সন্ধ্যাকে ভয় দেখিয়ে নিচে নামার জন্য প্রস্তুত হলো তৌসিফ। সে বেশ সহজভাবেই নিচে নেমে গেল, যেন এটা তার বা হাতের খেয়াল। এবার পালা সন্ধ্যা। ভয়ে তো তার আত্মরাম খাঁচা ছাড়া অবস্থা। উপরেই দাঁড়িয়ে কাঁদো কাঁদো মুখে সন্ধ্যা। নিচ থেকে তৌসিফ তার দিকে কটমট করে তাকিয়ে আছে। সন্ধ্যা ভয়ে ভয়ে দড়ি বেয়ে ঝুলে পড়ল নিচে। উচ্চতা দেখে ভয়ে একটা চিৎকারও দিল। কপাল ভালো ছিল চিৎকারটা ঘরের বাইরে যায়নি। নিচে নামতেই তৌসিফ ধরে নিল তাকে, গাল টিপে বলল, বলেছিলাম না কোনো চেঁচামেচি করবি না। চেঁচালি কেন তখন? ভয় লাগছিল তো, আমার কি দোষ? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, চল এবার। কেউ শোনেনি এই ঢের। তৌসিফ সন্ধ্যা হাত ধরে বেরিয়ে পড়ল। নির্জন রাস্তা, দুজন হাঁটছে। নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই সেখানে। কোথায় নিয়ে যাচ্ছ ছেলেটা মেয়েটাকে সে জানে না, শুধু জানে একটা ভরসা হাত তাকে ধরে আছে শক্ত করে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। চলবে।